This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমি খুলনা সাতক্ষীরা, ঠিক আছে, যেখানে হিন্দু বাঙালি প্রধান প্রধান বলবো না, এটা বড় একটা কনসেন্ট্রেশন আছে সেই এলাকাগুলো। এগুলোতে ওরকম প্রশ্ন নয়। ঠাকুরগাঁ তোমার নর্থ ওয়েস্ট বাংলাদেশে, সেখানে কিছু জোন অন্তত যে হিন্দুদের জন্য সেফ জোন তৈরি হোক, তারপর নেগোশিয়েট করো। দরকার পড়লে সেগুলো স্বাধীন হয়ে যাক, ঠিক আছে, দরকার পড়লে এগুলো ভারতের অন্তর্গত করো, কি তো বলো কিছু। দুই বাংলার মধ্যে ছিটমহল ছিল এবং এই ছিটমহলের এক্সচেঞ্জের কথা বহুকাল বলা হতো। বিনিময়, আমরা জানি বিনিময় হয় সমানে সমানে। আমি তোমার 5 টাকা দিলে তুমি আমাকে 5 টাকার মাল দেবে। এইভাবে এই বিজেপির যে মোদী সরকার, তারা যখন এলো, তারা তখন বাংলাদেশের শর্তে ছিটমহল বিনিময় রাজি হলো এবং ফলাফল হলো কি, যে বাংলাদেশ থেকে ভারত 7,000 একর জমি পেল, অর্থাৎ বাংলাদেশের 7,000 একর ভারত হয়ে গেল। এবং ভারত বিনিময়ে, তথাকথিত বিনিময়ে, এটা ভারতের 17,000 একর বাংলাদেশকে দিল। এটাকে কি এক্সচেঞ্জ বলে? আমি 7 টাকা দিলাম আর 17 টাকা পেলাম, আমি তো জিতে গেলাম। আমি 10 টাকা তোমার থেকে পেলাম, নিট ফল হচ্ছে আমি তোমার থেকে 10 টাকা পেলাম। তার মানে 10,000 একর এক্সট্রা জমি পেল বাংলাদেশ, যেখানে সংখ্যালঘু নিপীড়ন সম্ভব হবে আরো। এর মানেটা তাই, যেখানে এই জামাতে ইসলামীর আস্ফালন কায়েম হবে এরকম ভূমি 10,000 একর বেড়ে গেল। এই যে বিহার রয়েছে এবং ইউপি রয়েছে, এর উত্তর অংশ যেটা, এটাকে তরাই অঞ্চল বলে। এখানে মূলত থাকে এদিকে বিহারের দিকে মৈথিলি ভাষী লোকজন, মৈথিলিরা, আর এদিকে থাকে ভোজপুরিয়ারা, ঠিক আছে, ওই যে লালিপপ লাগেলু যে ভাষার গান, ঠিক আছে। এইটা কিন্তু এই যে বর্ডার যেরকম এরকম ভাবে যখন আছে, এই বর্ডারটা কিন্তু এই বর্ডারের ওপারেও এরা প্রচুর সংখ্যায় আছে। মানে নেপালের মধ্যে ভালো সংখ্যক এই তরাই অঞ্চলে, মাধেশ বলে ওরা, অর্থাৎ মধ্যদেশ, মাধেশ, সেখানে এই ভোজপুরিয়া আর এই মৈথিলিরা রয়েছে। যখন রাজতন্ত্রের পতন ঘটলো নেপালে, তখন তারা সংবিধানের স্ট্রাকচারটা কিন্তু বদলানো, প্রদেশ, ওদের নেপালের মধ্যে যে প্রদেশগুলো রয়েছে, ফেডারেল ইউনিটগুলো রয়েছে, সেগুলোকে পুনর্বিন্যাস করা, এইসব নিয়ে অনেক প্ল্যান হচ্ছিল। এই যে ভোজপুরিয়া মানে এবং মৈথিলিরা, মানে বেসিক্যালি হিন্দি ভাষী যারা ইউপি বিহারের, এই লোকগুলোর যেন স্বার্থ রক্ষিত হয়, ঠিক আছে, হিন্দু মুসলমান নির্বিশেষে। তার জন্য এই নরেন্দ্র মোদীর সরকার, তখন এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার হচ্ছে সুষমা স্বরাজ, নেপালের বর্ডার ব্লকেট করে দিল। একদম কোনো ট্রাক যাবে না। কয়েক সপ্তাহ চললো। ভারতে বাঙালি ভাষার কারণে নিপীড়িত, পূর্ববঙ্গে বাঙালি ধর্মের কারণে নিপীড়িত। অভ্যুত্থান যেটা ঘটলো আগস্টে, তারপরে যে ইউনূস সরকার এসছে, সেটা জামাতে ইসলামী সমর্থিত, এবং জামাতে ইসলামীর মতো একটি বাংলা ও বাঙালি বিরোধী সংগঠন, তারা যথেষ্ট সেখানে এখন যথেষ্ট তেজ দেখাচ্ছে। এবার জামাতে ইসলামীর আমরা যদি আদর্শ যেটা দেখি, মৌদুদিবাদ যেটাকে বলে, তার তো কয়েকটি প্রধান শত্রু তারা মৌদুদি তার আদর্শে নির্বাচিত করেছে। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ শত্রু হচ্ছে জাতীয়তাবাদ। তো ফলে যারা নিজেকে, নিজের যে বাঙালি সত্তা, সেটাকে নিজের প্রধান সত্তা মনে করে না, তারা যখন একখানা সরকার ক্ষমতায় বা সরকারের নিয়ন্ত্রক ক্ষমতায় আসে, সেক্ষেত্রে তাদের এই আস্ফালনের এবং হিংসার প্রকাশ যেটা ঘটবে, সেখানে তো বাঙালিত্বের কোনো স্থান থাকবে না, এটাই স্বাভাবিক। আমরা এই বাংলাদেশে যেটাকে আমরা অসভ্য বাংলা মনে করি, তার কারণ হচ্ছে 1987 সালে সেখানে রাষ্ট্রধর্ম নামক একটি কনসেপ্ট চালু হয়। তো রাষ্ট্রধর্ম বলে একটি কনসেপ্ট মানে হচ্ছে যে তখন যে কোনো রাষ্ট্রের রাষ্ট্রধর্ম থাকা মানে হচ্ছে যে সেই রাষ্ট্র বলে দিচ্ছে যে ধর্মের ভিত্তিতে তার গ্রেডেশন আছে। মানে একজন নাগরিক মনে করবে, ওই দেখো রাষ্ট্রধর্মটা, আমার রাষ্ট্রের ধর্মটা আমার ধর্ম না, আরেকজন নাগরিক মনে করবে আমার রাষ্ট্রের ধর্মটা আমার ধর্ম। তার মানেই রাষ্ট্রের পরিপ্রেক্ষিতে তার মানে একটা ভিন্নতা চালু হয়ে যায়, একটা প্রথম শ্রেণীর নাগরিক এবং দ্বিতীয় শ্রেণীর নাগরিকের একটা জিনিস হয়। এই বাঙালি যে ভারত গড়েছে, বাঙালির রক্তে যে ভারত স্বাধীন হয়েছে, সেই ভারতে রাষ্ট্রধর্ম নামক কোনো অসভ্য কনসেপ্ট নেই। তাই আমরা এই পশ্চিমবঙ্গকে বলি সভ্য বাংলা এবং এটিকে বলি অসভ্য বাংলা। এবং অবশ্যই আমরা চাইবো অসভ্য বাংলা সভ্য বাংলা হয়ে উঠুক,
এবং আমাদের এই পশ্চিম বাংলা যেটি সভ্য বাংলা, এখানে সভ্যতা বজায় থাকবে। গৌরদা নমস্কার, কেমন আছেন? আছি, মানে ওই আর কি, চারিদিকে বাংলার এই পশ্চিমবঙ্গের অবস্থা, যেখানে আমরা এখানে ভাষার কারণে নিপীড়িত, আর পূর্ববঙ্গে অর্থাৎ বাংলাদেশে দেখছি সেখানে বাঙালি ধর্মের কারণে নিপীড়িত। সব মিলিয়ে তো ভালো সময় নয়। আচ্ছা, বাঙালি ধর্মের কারণে নিপীড়িত বলছেন, কিন্তু ওখানে তো যারা, যদি আপনি বাঙালি মুসলমানকে বাঙালি মনে করেন, আপনি করেন কিনা আমি জানি না, আমি জিজ্ঞেস করবো আপনাকে, তো সেই বাঙালি মুসলমানের দ্বারা যদি বাঙালি হিন্দু অত্যাচারিত হয়, তাহলে তো বাঙালি বাঙালি সম্পর্ক খারাপ হচ্ছে। তাতে বাংলা পক্ষ কোন পক্ষে দাঁড়াচ্ছেন? বাংলা পক্ষ খুব স্পষ্টত যে নিপীড়িত তার পক্ষে দাঁড়াবে। যে বাঙালি নিপীড়িত সেই বাঙালির পক্ষে দাঁড়াবে। ভারতে বাঙালি ভাষার কারণে নিপীড়িত, পূর্ববঙ্গে বাঙালি ধর্মের কারণে নিপীড়িত, ফলে নিপীড়িত বাঙালির পাশে দাঁড়াবে। এবং পাশে আমরা, ভারতে বাঙালির অধিকার আদায় জাতীয় সংগঠন, তাহলে প্রশ্ন আসতে পারে বাংলাদেশের বিষয়ে কি ব্যাপার। পশ্চিমবঙ্গে আমরা যারা বাঙালি, ভারতে আমরা যারা বাঙালি, তাদের একটা সিগনিফিক্যান্ট অংশ, হয় তারা পূর্ববঙ্গ থেকেই এসছেন ধর্মীয় নিপীড়নের কারণে, অথবা তাদের আত্মীয় স্বজন এই মুহূর্তে ওপারে আছেন। ফলে এই মুহূর্তে ভারতের বাঙালির যে কনসার্ন, যে আশঙ্কা, যে উৎকণ্ঠা, সেটার প্রতিফলন বাংলা পক্ষের মধ্যে দেখা যাবে, এটাই তো স্বাভাবিক। না, কিন্তু ভারতের ক্ষেত্রে তো পরিস্থিতি একটু আলাদা। এখানে আমরা তো নয় ভাষার কারণে নিপীড়িত, ওখানে তো বাঙালি বাঙালির উপর অত্যাচার করছে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই, তার কারণ ওখানে তো ভাষাগতভাবে সমসত্ব ওখানে রয়েছে, ভাষাগতভাবে এক। ফলে ভাষাগতভাবে ওখানে 98% বাঙালির রাষ্ট্রে ভাষাগত কারণে নিপীড়ন তো হবে না, ঠিক আছে। বরং এই যে অভ্যুত্থান যেটা ঘটলো আগস্টে, তারপরে যে ইউনূস সরকার এসছে, সেটা জামাতে ইসলামী সমর্থিত, এবং জামাতে ইসলামীর মতো একটি বাংলা ও বাঙালি বিরোধী সংগঠন, তারা যথেষ্ট সেখানে এখন যথেষ্ট তেজ দেখাচ্ছে। এবার জামাতে ইসলামীর আমরা যদি আদর্শ যেটা দেখি, মৌদুদিবাদ যেটাকে বলে, তার তো কয়েকটি প্রধান শত্রু তারা মৌদুদি তার আদর্শে নির্বাচিত করেছে। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ শত্রু হচ্ছে জাতীয়তাবাদ। তো ফলে যারা নিজেকে, নিজের যে বাঙালি সত্তা, সেটাকে নিজের প্রধান সত্তা মনে করে না, তারা যখন একখানা সরকার ক্ষমতায় বা সরকারের নিয়ন্ত্রক ক্ষমতায় আসে, সেক্ষেত্রে তাদের এই আস্ফালনের এবং হিংসার প্রকাশ যেটা ঘটবে, সেখানে তো বাঙালিত্বের কোনো স্থান থাকবে না, এটাই স্বাভাবিক। আবার একই সঙ্গে যখন চিন্ময় কৃষ্ণ দাস, তার জন্য যে 50 জনের বেশি উকিল যারা দাঁড়ালো, তারা তো সকলে হিন্দু না, তাহলে বাকি যারা কি, তারা কারা? তারা মুসলমান। তাদের মধ্যে কমন কি? তারা বাঙালি, ঠিক আছে। আমরা এই বাংলাদেশে যেটাকে আমরা অসভ্য বাংলা মনে করি, তার কারণ হচ্ছে 1987 সালে সেখানে রাষ্ট্রধর্ম নামক একটি কনসেপ্ট চালু হয়, এরশাদ করেন। হ্যাঁ, তো রাষ্ট্রধর্ম বলে একটি কনসেপ্ট মানে হচ্ছে যে তখন যে কোনো রাষ্ট্রে রাষ্ট্রধর্ম থাকা মানে হচ্ছে যে সেই রাষ্ট্র বলে দিচ্ছে যে ধর্মের ভিত্তিতে তার গ্রেডেশন আছে। মানে একজন নাগরিক মনে করবে, ওই দেখো রাষ্ট্রধর্মটা, আমার রাষ্ট্রের ধর্মটা আমার ধর্ম না। আরেকজন নাগরিক মনে করবে আমার রাষ্ট্রের ধর্মটা আমার ধর্ম। তার মানেই রাষ্ট্রের পরিপ্রেক্ষিতে তার মানে একটা ভিন্নতা চালু হয়ে যায়। একটা প্রথম শ্রেণীর নাগরিক এবং দ্বিতীয় শ্রেণীর নাগরিকের একটা জিনিস হয়। এই বাঙালি যে ভারত গড়েছে, বাঙালির রক্তে যে ভারত স্বাধীন হয়েছে, সেই ভারতে রাষ্ট্রধর্ম নামক কোনো অসভ্য কনসেপ্ট নেই। তাই আমরা এই পশ্চিমবঙ্গকে বলি সভ্য বাংলা, এবং ওটিকে বলি অসভ্য বাংলা। এবং অবশ্যই আমরা চাইবো অসভ্য বাংলা সভ্য বাংলা হয়ে উঠুক, এবং আমাদের এই পশ্চিম বাংলা যেটি সভ্য বাংলা, এখানে সভ্যতা বজায় থাকুক। এইবার যে কথাটা আসি, যেটা আপনি বলছেন যে ওদের একটা বক্তব্য উঠছে যে ভারত তো নিজেকে সেকুলার বলে, তাহলে যখন ওদের এই গণ অভ্যুত্থান হচ্ছিল, বা যেটা করে দ্বিতীয় স্বাধীনতার যুদ্ধ বলছে, যে স্বাধীনতা লাভের সময় ভারত নিশ্চুপ ছিল, কোনো কথা বলেনি, তাহলে এখন এই ইসকনকে নিষিদ্ধ করার দাবি ওঠায় বা এই চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করাতে ভারতের কেন এত স্টেটমেন্ট আসছে, এবং তারা কেন এত বেশি উদ্বিগ্ন হয়ে কথা বলছে? স্টেটমেন্ট আসলে কোনো সক্রিয়তা বলে না। ভারত সরকার, ভারত এবং ভারত সরকার আলাদা, প্রথম কথা। ভারত বলছে এই কথা তো কোনো মানে হয় না, ভারত সরকার, ভারতের কেন্দ্রীয় সরকার। অবশ্যই।
ভারতের কেন্দ্রীয় সরকার, বর্তমান কেন্দ্রীয় সরকার যদি দেখি আমরা এবং পূর্ববর্তন কেন্দ্রীয় সরকার যদি দেখি, কিছু তফাৎ আছে। ইন্দিরা গান্ধীর কংগ্রেস সরকার পাকিস্তানের জমি হাফ করে দিয়েছিল। বর্তমান ভারত সরকার 1947-এর পর থেকে প্রথমবার হয়েছে বর্তমান কেন্দ্রীয় সরকারের আন্ডারে পশ্চিমবঙ্গ থেকে জমি কেটে নিয়ে বাংলাদেশের জমি বাড়িয়ে দিয়েছে। 10,000 একর। প্রথমে 10,000 একর 2015 সালে, এবং এই সেপ্টেম্বর মাসে 160 একর। 10,000 একরের ঘটনাটা বলি, এগুলো বিস্তারে জানা দরকার, কারণ মূলধারার চ্যানেলগুলো, যেগুলো বিজেপির চ্যানেল যেহেতু, ফলে এগুলো ঠিক ফোকাসে আসে না। দুই বাংলার মধ্যে ছিটমহল ছিল, এবং এই ছিটমহলের এক্সচেঞ্জের কথা বহুকাল বলা হতো। বিনিময়, আমরা জানি বিনিময় হয় সমানে সমানে। আমি তোমার 5 টাকা দিলে তুমি আমাকে 5 টাকার মাল দেবে, এইভাবে। এবং যেহেতু বাংলাদেশ তাদের রাজি হয়নি, তাই জন্য 1947 সাল থেকে তো ছিটমহল রয়েছে। ছিটমহল তো মোদী সরকারের সময় উদয় ঘটেনি, কোনো প্রধানমন্ত্রী রাজি হয়নি, ভারতের কোনো কেন্দ্রীয় সরকার রাজি হয়নি এই ছিটমহল বিনিময়ে বাংলাদেশের শর্তে। এই বিজেপির যে মোদী সরকার, তারা যখন এলো, তারা তখন বাংলাদেশের শর্তে ছিটমহল বিনিময়ে রাজি হলো, এবং ফলাফল হলো কি, যে বাংলাদেশ থেকে ভারত 7,000 একর জমি পেল, অর্থাৎ বাংলাদেশের 7,000 একর ভারত হয়ে গেল। এবং ভারত বিনিময়ে, তথাকথিত বিনিময়ে, এটা ভারতের 17,000 একর বাংলাদেশকে দিল। এটাকে কি এক্সচেঞ্জ বলে? আমি 7 টাকা দিলাম আর 17 টাকা পেলাম, আমি তো জিতে গেলাম। আমি 10 টাকা তোমার থেকে পেলাম, নিট ফল হচ্ছে আমি তোমার থেকে 10 টাকা পেলাম। তার মানে 10,000 একর এক্সট্রা জমি পেল বাংলাদেশ, যেখানে সংখ্যালঘু নিপীড়ন সম্ভব হবে আরো। এর মানেটা তাই, যেখানে এই জামাতে ইসলামীর আস্ফালন কায়েম হবে, এরকম ভূমি 10,000 একর বেড়ে গেল। না মানে করেছে হেফাজতে ইসলামও সাথে রয়েছে তো, একই রকম, যারাই হোক, যারা সাম্প্রদায়িক শক্তি সেখানে। এবং তখন যখন এগুলো বাংলা পক্ষ তখন থেকে এগুলো তুলছে, তখন বলা হতো, আরে না না, বুঝতে পারছো না, এখানে তখন হাসিনা সরকারকে সাপোর্ট দিতে হবে, ঠিক আছে, চীন আছে, এইসব নানা রকম বোঝানো হতো। কারণ এটা তো বিজেপি যারা সমর্থক, তাদের কাছে এটা তো খুব এম্বারেসিং আসলে হওয়ার কথা, চেপে চেপে যায়। এমনকি একটা প্রকাশ্য টিভি প্রোগ্রামে দেবজিৎ সরকার বলে একজন আছে বিজেপিতে, সে একদম মিথ্যে কথা বলেছিল, বলে ভারত বেশি পেয়েছে। একদম মানে, কারণ এই কনফিডেন্স নিয়ে কেন বলতে পেরেছে, তার কারণ জানে যে এর তথ্যগুলো যেহেতু জানায়নি, এবং তথ্য জানানোর মাধ্যমগুলো বিজেপির মালিকানায়, তো যা বলবে বুঝে যাবে। যা হোক, তো ভারত 10,000 একর জমি, নিটফল হলো ভারত 10,000 একর পশ্চিমবঙ্গের জমি কোচবিহার থেকে কেটে বাংলাদেশকে দিল, এবং ওইসব কারণগুলো বলা হলো। এই সেপ্টেম্বর মাসে আরো 160 একর জমি নদিয়া থেকে কেটে ইউনূস সরকারের সময়, ভেরি ইন্টারেস্টিং, এখন এই হাসিনা হবে না, ততদিনে সংখ্যালঘু হিন্দু বাঙালির উপর অত্যাচার শুরু হয়ে গেছে, সেই সময় বাংলাদেশকে হ্যান্ডওভার করা হলো। এদের থেকে তো বিবৃতির বেশি কিছু আশা করা যায় না। এবং কেন তখনও হ্যান্ডওভার যে কারণে করা হয়েছিল 10,000 একর, এখনো সেই কারণে হ্যান্ডওভার করা হয়েছে। কি, তখন যে 10,000 একর জমি যে মিটিংয়ে চূড়ান্ত হয়, সই সাবুত বাংলাদেশে গিয়ে, সেই একই মিটিংয়ে বাজারের থেকে বেশি দামে বাংলাদেশ সরকার ঝাড়খণ্ডে আদানির গোড্ডা পাওয়ার প্ল্যান্ট থেকে বিদ্যুৎ কিনবে, এর চুক্তিটাও সম্পাদিত হয়। এবার কারণ মনে প্রশ্ন জাগবে যে বাজার মূল্যের থেকে বেশি দামে বাংলাদেশ সরকার বিদ্যুৎ কিনবে কেন? তার মানে হচ্ছে যে তাকে অন্য কোনোভাবে তার কম্পেনসেট করা হচ্ছে, সেটা পশ্চিমবঙ্গের জমি। আর 2024 সালের আগস্টের পরে, 5ই আগস্টের পরে, যখন মানে যে পরিস্থিতি, সেখানে তো আদানি, আম্বানি, টাটা ইত্যাদি অন্যান্য মারোয়ারি, গুজরাটি, এদের তো নানা রকম বিজনেস ইন্টারেস্ট এবং ইত্যাদি ওখানে রয়েছে, ফ্যাক্টরি রয়েছে, প্ল্যান্ট রয়েছে, অনেক কিছু রয়েছে। এবার সেগুলোকে সিকিউর করতে হবে। এবার তাই জন্য আবার
পশ্চিমবঙ্গের 160 একর জমি নানা রকম উচিলা দেখিয়ে দিয়ে দেওয়া। তার মানে যে ওখানকার হিন্দু বাঙালি কাঁদছে ইত্যাদি, এগুলো তো প্রচারের জন্য তো থাকবেই, গরম করার জন্য তারা বিজেপি বলবেই দেখো আমি পাশে আছি। আসলে সে ওইখানে গুজরাটি মারওয়াড়িদের ইনভেস্টমেন্টের পাশে আছে। লক্ষ্য করে দেখবেন হিন্দুদের ওপর যে এই নানা জায়গায় যে অগ্নিসংযোগ, অত্যাচার, ঝামেলা, আপনি খবর পেয়েছেন কোথাও যে আম্বানির কোনো ফ্যাক্টরিতে কোনো রকম ঝামেলা হয়েছে? তারা তো হিন্দু, ভারতীয় হিন্দু, বাংলাদেশের হিন্দুও না। ওগুলো দেখেছেন ওখানে আদানির কিছুর ওপর একটা হামলা হয়েছে, কোনো ইনস্টলেশনের ওপর, কোনো মারওয়াড়িদের কোনো এখানকার যেগুলো ওখানে ইনভেস্টেড আছে কিচ্ছু হয়নি। ঠিক আছে, আসল জায়গায় এরা একদম আমাদেরকে বড়ে হিসেবে ব্যবহার করে, যে কারণে আসলে বুঝতে হবে যে পূর্ববঙ্গের হিন্দু বাঙালি পাশে শুধু পশ্চিমবঙ্গের বাঙালি রয়েছে, এবং পশ্চিমবঙ্গের বাঙালি ভারতে খুব একা হয়ে রয়েছে। যখন চিন্ময় কৃষ্ণ দাসের যখন জামিন নামঞ্জুর হলো, আমি তখন এই ঘরেই টিভি চ্যানেল দেখছিলাম, R+ দেখছিলাম প্রথমে, তারপর অন্যান্য কটা বাংলা চ্যানেল দেখলাম, পরপর আসে এবিপি, রিপাবলিক বাংলা, নিউজ 18 ইত্যাদি সব, CNN, পরপর দেখে সব জায়গায় একই খবর, মানে ব্রেকিং একই খবর চলছে। ভালো কথা। আর তারপরে তো পরপর অন্য ভাষার নিউজ থাকে, হিন্দিতে চলে গেলাম কিচ্ছু নেই, তামিলে চলে গেলাম কিচ্ছু নেই, আমি চলে গেলাম পাঞ্জাবিতে কিচ্ছু নেই, মারাঠি কিচ্ছু নেই, কান্নাডা কিচ্ছু নেই, অসমিয়া কিচ্ছু নেই। তার মানে আমরা যতই বলি এই সব হিন্দু সব এইটা হচ্ছে বাস্তব, কারণ তাদের নিজ কনসার্ন আছে। এই কনসার্নটা একদম আমাদেরই। ভারতে আমরা একা, এবং পূর্ববঙ্গের হিন্দু বাঙালির পাশে শুধু পশ্চিমবঙ্গের বাঙালি, আর কেউ না, আর বাকিরা এই করবে। এরা প্রথম কথা হচ্ছে এই যে শুভেন্দু অধিকারী দেখলাম যে কি ডেপুটি হাই কমিশন যে বাংলাদেশের, সেটার দিকে অভিযান করবে। আমি একজন ভারতের নাগরিক, আমার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক সংবিধান অনুযায়ী, আমি যদি বাংলাদেশে কিছু একখানা ঘটনা চাই যে এটা ঠিক হচ্ছে না, এটা অন্যভাবে ঘটুক, এই নিপীড়ন হচ্ছে, নিপীড়ন বন্ধ হোক, এটা আমি বাস্তবায়ন করব কিভাবে? আমার যদি মনে হয় আমার ভারতের সংবিধান অনুযায়ী পররাষ্ট্রের সাথে সম্পর্কের জন্য ন্যস্ত যে কেন্দ্রীয় সরকারের পররাষ্ট্র মন্ত্রক, তার মাধ্যমে, এটা বিদেশ মন্ত্রকের কাজ, পুরো পররাষ্ট্র মন্ত্রকের কাজ, তার মধ্যে ডেপুটেশনটা সেখানে দেওয়া উচিত ছিল। কারণ এ তো আমার দ্বারা ইলেক্টেড, ও তো আমার দ্বারা ইলেক্টেড না। ঠিক আছে, তার মানে এটা নাটক। নাটকটা আরেকটা নাটকের আরেকটা অঙ্কের কথা বলি, বলে ভারত বাংলাদেশ ট্রেড বন্ধ করে দিতে হবে। বাংলা পক্ষ তাই দাবি, তাই জন্য সে বলছে সে নাকি বনগা বর্ডারে যাত্রা করবে শুভেন্দু অধিকারী। মানে নাটকের কি, বর্ডারে যেখানে যাত্রা করবে, তো এই যে এখনো ট্রেডটা হচ্ছে, এবং মূলত গুজরাটি মারওয়াড়িদের ট্রেডই হয় ওখানে। লোকাল তুমি বনগায় যদি যাও, গোজাডাঙ্গাতেও যদি যাও, বাঙালির ওখানে, মানে পশ্চিমবঙ্গের বাঙালির ওখানে কি ইন্টারেস্ট জানো? মানি চেঞ্জিং এর কিছু স্টল আছে, তাও তাদের ফান্ডিংটা ব্যাকগ্রাউন্ডে এসব গুজরাটি মারওয়াড়িদের থেকে চলে, মানে পুঁজিটা। আর ধরো তুমি বনগা স্টেশনে নামবে, তুমি পেট্রাপোল অবধি যাবে টোটোটা, এইটা হচ্ছে আমাদের স্টেক। যে বাকি যত যে কন্টেনার যাচ্ছে, এই যাচ্ছে ওই যাচ্ছে, ঠিক আছে, ইধার কামাল উধার, উধার কামাল ইধার, এসব বাঙালির কোনো রকম কোনো গল্প নেই, পশ্চিমবঙ্গের বাঙালির কোনো গল্প নেই। তো এই যে হচ্ছে, এই বর্ডারটা তো অমিত শাহর আন্ডারে, হোম মিনিস্ট্রি, BSF। এই যে ইন্টারন্যাশনাল ট্রেড হচ্ছে, এটা তো মিনিস্ট্রি অফ কমার্স এবং পররাষ্ট্র মন্ত্রকের আন্ডারে, সেইগুলো তো বিজেপির আন্ডারে। কার এগেনস্টে অভিযান করতে যাচ্ছে, মানেটা কি? এবং এই মক ফাইটগুলো আমরা দেখব, এবং আমাদের হিন্দু বোধ জাগ্রত হবে, এই তো একটা বাঘের বাচ্চা এসে গেছে। ঠিক আছে, তুমি দেখবে বাঘের একরকম পাওয়া যায়, ড্রেস, ওটা পরলেও বাঘের মতো দেখায়, তারপরে হাউ মাউ হালুম টালুম করা যায়। ঠিক আছে, কিন্তু তাদের দাঁতে কামড় নেই। বাংলা পক্ষ খুব স্পষ্ট বলছে, এই ট্রেড বন্ধ করো। কারণ আমি যদি ওর ভেতরে কিছু করাতে চাই, যেরকম ভাবে হচ্ছে, এই বিহেভিয়ার যেটা হচ্ছে ঠিক না। নীতি বদলের জন্য আমার যে পররাষ্ট্রের যে বার্গেনিং পাওয়ার, ঠিক আছে, দর কষাকষি যেটা করো, তা না হলে কিন্তু
এই তা না হলে কিন্তু তো বেশ কিছু জিনিস ভারত সরকারের হাতে রয়েছে। পুরোটাই প্রায় হাতে। হ্যাঁ, ট্রেড, এতটা জমি দিয়ে দিয়েছে বলে না এবার ফেরত চাই, ঠিক আছে? তুমি ক্লিয়ার ঘোষণা করে দাও কোনো রকম জল তোমার তিস্তা থেকে শুরু করে কোনো কিছু কিছু একটা কিছু কিছু করার নেই। আমরা দুঃখিত, আমাদের খারাপ লাগছে, আমরা দৃষ্টি রাখছি, এই 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 সব গপ্প, ঠিক আছে? বা চিঠি ড্রাফট করছে। এখানে একটু ইন্টারাপ্ট করছি, আমি কালকে বাংলাদেশের একটা চ্যানেল দেখছিলাম, সেখানে একজন বলছেন, আমি জানি মিলিটারি সম্বন্ধে, যে ভারত 35,000 সেনা মোতায়েন করে দিয়েছে সীমান্তে এবং কিছু শর্ট ডিস্টেন্স মিসাইলও রেডি করে রাখছে। মানে একটা এই ওয়ার মঙ্গারিংটা কিন্তু বাংলাদেশে প্রচন্ডভাবে চলছে, যে ভারত সব দখল করে নিল। এবং আপনি লক্ষ্য করে দেখেছেন আমরা ওয়ার্ল্ড কাপে খেলা হারার পর ঠিক কি পরিমাণে উচ্ছ্বাস তারা দেখিয়েছিল। এর পেছনে, ভারত বিরোধিতার পেছনে কিন্তু অনেকেই মনে করছেন সমাজতান্ত্রিকরা যে একটা ধর্ম খুব বড় ভূমিকা পালন করছে। তারা ধরে নিচ্ছে ভারত মানে হচ্ছে হিন্দুদের দেশ এবং তাদেরকে আমরা তার জন্য তাদেরকে পছন্দ করি না। এই যে আবার ইন্ডিয়া আউট মুভমেন্ট বা বয়কট ইন্ডিয়া মুভমেন্ট যেটা শুরু হয়েছিল, সাকসেসফুল হয়নি, কারণ নিজের দেশে ওদের কিছুই নেই। প্রশ্ন হচ্ছে এত কিছু সত্ত্বেও সেই রাষ্ট্রকে যখন ভারতের কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গের জমি কেটে দিয়ে দেয়, তখন আমরা আঙুলটা তুলবো কোন দিকে? সেটাই খুব স্পষ্ট কথা। দেখুন, একটা পররাষ্ট্রের মিডিয়া, ঠিক আছে, ওই আবার এটা উত্তর, তাই এরকম বলেছে আমি বলছি, এটা আরেক রকম নাটক হবে, ঠিক আছে? আমরা নাটকে আগ্রহী নই। সেখানে একটা বাস্তব ঘটনা ঘটছে এবং বাস্তবত আমাদের হাতে কিন্তু বেশ কিছু জিনিস রয়েছে। এবার প্রশ্ন হচ্ছে, কেন্দ্রীয় সরকারের কাছে গুজরাটি মারোয়ারিদের বাংলাদেশে ইনভেস্টমেন্টটা বেশি গুরুত্বপূর্ণ, ব্যবসা বেশি গুরুত্বপূর্ণ, নাকি হিন্দু বাঙালির নিরাপত্তা তথা পশ্চিমবঙ্গে বাঙালির যে সহমর্মিতা এবং আবেগ সেটা বেশি গুরুত্বপূর্ণ? এখনো পর্যন্ত যা রেকর্ড, তার মানেটা হচ্ছে যে মারোয়ারি বা গুজরাটির বাংলাদেশের ব্যবসাটাই তার কাছে বেশি গুরুত্বপূর্ণ। ইনফ্যাক্ট এই যে বাংলাদেশি যে বিষয়টা, এর একটা কথা মাথায় রাখবেন, মাঝে মাঝে এখানে কি বলা হয়, বাংলাদেশি ঢুকছে, এবং তার বোঝানো হয় যে বাংলাদেশি মুসলমান ঢুকছে, রোহিঙ্গা ঢুকছে, এই কথাগুলি বলা হয়। ভেরি ইন্টারেস্টিং, ঠাকুরগাঁ বর্ডার, যেটা বাংলাদেশের উত্তর পশ্চিম অঞ্চল, সেখানে প্রচুর হিন্দু 5ই আগস্টের পরে জমা হয়েছিলেন, তারা ভারতে ঢুকতে চাইছিলেন, বিএসএফ ঢুকতে দেয়নি। বিএসএফ কার আন্ডারে? অমিত শাহ। বাংলা পক্ষ দাবি করছে যে বর্ডারগুলোতে যারা সংখ্যালঘু তাদের ঢুকতে দেওয়া হোক চেকপোস্ট দিয়ে। এরকম বর্ডার তো এমনি ওপেন করে দেওয়া যায় না, চেকপোস্ট দিয়ে যারা, তুমি আইডি কার্ড দেখো, যেগুলো সংখ্যালঘু যারা নিপীড়িত তারা আসতে চায়, তাদের আসতে দেওয়া হোক। আসতে দিচ্ছে না কেন? মানে যাদের আমরা ঢুকতে দিতে চাই না, বিএসএফ তাদের ঢুকতে দেয়। আচ্ছা, যাদের আমরা ঢুকতে দিতে চাই, বিএসএফ তাদের ঢুকতে দেয় না। আমরা এই বিএসএফ দিয়ে কি করব? এখানে যদি বাঙালি বিএসএফ মোতায়েন থাকতো, বিএসএফ যারা বাঙালি আছেন তারা যদি পশ্চিমবঙ্গ বাংলাদেশ বর্ডারে মোতায়েন থাকতো, তাদের ওই হৃদয়টা থাকতো, ওই সহমর্মিতাটা থাকতো, যেটা কিনা এই যারা ইউপি বিহার থেকে এরা নিয়োজিত হয় তাদের কিচ্ছু নেই। এমনিতেও আমরা বাংলা পক্ষই রীতিমতো ইনভেস্টিগেশন করে এবং ক্যাম্পেইন করে লড়াই করে দেখিয়ে প্রমাণ করে দিয়েছে যে প্রতি বছর পশ্চিমবঙ্গ কোটায় যে বিএসএফ, সিআরপিএফ, সিআইএসএফ যে রিক্রুটমেন্ট হয়, তার 60% হচ্ছে ইউপি বিহারের ফেক ডোমিসাইলওয়ালা ক্রিমিনাল। তাহলে তারা যদি বর্ডারে পোস্টেড হয় তো এটাই করবে। আর দ্বিতীয় কথা, শুধু তো পোস্টেডের বিষয় না, এটা হচ্ছে অমিত শাহর নির্দেশ। অমিত শাহ যদি বলতো, ভারতের বিজেপির যে গৃহমন্ত্রী, সে যদি বলতো যে বর্ডার ওখানে তুমি হিন্দুদের অ্যালাউ করো, করতো। আবার সে কিন্তু ভোটের সময় ঠিকই আসবে, তো ওইখানে হিন্দু বাঙালির জন্য প্রাণ কাঁদছে, এই অত্যাচার হয়েছে, সবগুলো করবে। এই জিনিসগুলোর এই নাটক, এই নেহেরু থেকে মোদি, এই দিল্লির যত প্রধানমন্ত্রী, তাদের সকলের দ্বারা হিন্দু বাঙালি প্রতারিত হয়েছে, সকলের দ্বারা, ঠিক আছে? এবং এক্ষেত্রে আরো প্রকট হয়ে গেছে। মানে আপনি বলতে চাইছেন যে বিজেপির কাছে বাঙালি হিন্দু আসলে হিন্দু না, হিন্দু বলতে মানুষ না, কাঙালি, ওই পোকা এগুলো বলে। বিজেপির প্রতিটি লোক পশ্চিমবঙ্গের হিন্দু বাঙালিকে বাংলাদেশি বলে ডাকে, অহরহ ঘটছে এইসব ঘটনা। মেট্রোতে যেটা ঘটলো সেটা কি এটারই একটু এক্সটেন্ডেড ফর্ম? সেটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। সেই মাসেই, এই নভেম্বর মাসে বাংলা পক্ষের কাছে 8খানা কেস এসছে, এরকম শুধু বাংলা পক্ষর কাছে 8খানা কেস এসছে। দুর্গাপুরে একটা বাঙালি বৃদ্ধকে বলা হলো, একজন কি ইয়াশ যাদব, সে বলছে পশ্চিম বর্ধমানে। তারপরে এই যে ইয়ের যে কেসটা হলো, মেট্রোর যে কেসটা বললো, সেখানে যে বাঙালি মহিলাকে বলা হয়েছে, একজন মারোয়ারি মেয়ে, সে এগুলো বলেছে।
বাঙালি ভদ্রমহিলাকে বললো তার নাম হচ্ছে শক্তিরূপা সাধুখা। হ্যাঁ, আমি দেখলাম পরে। তুই লোকমাতা রানী রাসমণির বংশধর, এটা অনেকে জানে না। সে আজকে ফরেনার বলা হচ্ছে তাকে, রাজস্থান থেকে এসে একজন। ক্যান ইউ বিলিভ ইট? ঠিক আছে। এবং এই যে বাতাবরণ, এই যে বাংলাদেশি এই যে ছড়িয়ে দেওয়া, কার ছড়িয়ে দেওয়া? ভারতের মাটিতে যে বাঙালির রক্তে ভারত স্বাধীন হয়েছে, সেখানে এই বাংলাদেশি এবং অনেকে মনে করে যে না মুসলমানদের বলে, সে তো সে মিথ ধ্বংস হয়ে গেছে, সম্পূর্ণ ধ্বংস। আমাদের কি বলো, গঙ্গাধর প্রামাণিক, আমি কেস বলছি একদম ধরে ধরে, আমাদের বীরভূমের ছেলে, মা কামাখ্যার মন্দিরে পুজো দিতে গেছিল, এসসি পরিবার, তাকে বাংলাদেশি বলে 5 বছর বিজেপি সরকার ধরে রেখেছিল, 5 ইয়ার্স ছেলেটার জীবনে। ঠিক আছে, কি না, সে ভারতের একটা রাজ্য থেকে একটা রাজ্যে গেছে, একটা হিন্দু বাঙালি এসসি পরিবারের ছেলে এবং ঘাস ঘটি, ঠিক আছে, তাকে বাংলাদেশি বলে ঢুকিয়ে দিল। তারপরে ধরো পলাশ অধিকারী, তার স্ত্রী শুক্লা অধিকারী, তাদের 18 মাসের সন্তান আদি অধিকারী, এদেরকে বিজেপি সরকার যখন ছিল কর্ণাটকে, জাস্ট তো বিজেপি সরকার তো হারলো, কিন্তু তার আগে যখন বিজেপি সরকার ছিল 1 বছরের বেশি সময় বাংলাদেশি বলে তাদের ঢুকিয়ে রেখে দিয়েছিল। যেহেতু পূর্ব বর্ধমানের জামালপুরের বাসিন্দা, তারা এসসি পরিবার। ঠিক আছে, এইটা হচ্ছে এখানকার পরিস্থিতি। কিন্তু ধরুন এই যে 5th আগস্টের পর থেকে বাংলাদেশ, আমরা এটাও চাই যে তুমি ভারতীয় সেনা ঢুকিয়ে, যে বলছো না ক্ষেপণাস্ত্র ব্যাপার নয়, তুমি এই যে তুমি বাঙালি হিন্দু ছেলেদের এই পশ্চিমবঙ্গে কি ইরান ফিরান তিব্বত ফিলিপিন্স এইসব করে তুমি অখণ্ড ভারতের ম্যাপ বেচবে তোমার হোয়াটসঅ্যাপে, আর বাস্তবত পশ্চিমবঙ্গের জমি কেটে বাংলাদেশকে দিয়ে দেবে, আর তারপরে বলবে পশ্চিমবঙ্গ বাংলাদেশ হয়ে যাচ্ছে। তুমি তো পশ্চিমবঙ্গে বাংলাদেশ মানে হয়ে যাচ্ছে, তুমি কেটে দিয়ে দিচ্ছ, পশ্চিমবঙ্গকে সত্যকার অর্থে বাংলাদেশ বানিয়ে দিচ্ছ, এবং চার্জে ছেলেদের রাখবে যে এইবার বাংলাদেশে নিয়ে নেবো আমরা, এই পুরো অখণ্ড ভারত মাতা এই সেই হয়ে যাবে। তাহলে আমরা এইটাই তো সময়, আর কবে? অরিজিৎ সিং একটা গান গেয়েছিল না, আর কবে? এবার আমাদের প্রশ্ন, আর কবে? ঠিক আছে, আপনি কি আশা করছেন ভারত সরকার আমরা চাই হচ্ছে ইন্টারভেনশন করুক? একদমই খুলনা সাতক্ষীরা, ঠিক আছে, যেখানে হিন্দু বাঙালি প্রধান বলবো না, এটা বড় একটা কনসেন্ট্রেশন আছে, সেই এলাকাগুলো, এগুলোতে ওরকম প্রশ্ন নয়। ঠাকুরগাঁ তোমার নর্থ ওয়েস্ট বাংলাদেশে, সেখানে কিছু জোন অন্তত যে হিন্দুদের জন্য সেফ জোন তৈরি হোক, তারপর নেগোশিয়েট করো, দরকার পড়লে সেগুলো স্বাধীন হয়ে যাক। ঠিক আছে, দরকার পড়লে এগুলো ভারতের অন্তর্গত করো, কি মানে তুমি তো বলো কিছু একটা, কি তোমার তো বিবৃতি, মানে শুধু বিবৃতি এবং বিবৃতি চলবে, এটা খুব লজ্জার। এবার একটা একদম উল্টো প্রসঙ্গে যাই। এখানকার যারা শিক্ষিত মুসলিম সমাজ, আমি পলিটিক্যাল নেতা বলছি না, আমি বলছি শিক্ষিত মুসলিম সমাজ, তারা বলছে ভারতবর্ষে মুসলমানরা অনেক বেশি অত্যাচারিত হয়। কিন্তু স্ট্যাটিস্টিক্সে দেখা যাচ্ছে, মানে আপনি মানে পেশাগতভাবে আইএসআইতেই আছেন, তো ভারতবর্ষে 47 থেকে এখন অব্দি 24 অব্দি মুসলমানের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, আর সংখ্যা মানে অনুপাতে বৃদ্ধি পেয়েছে, শতাংশে বৃদ্ধি পাচ্ছে। কিন্তু বাংলাদেশে পাকিস্তানে শতাংশে কমছে, অথচ তারা বলে যাচ্ছে ভারতবর্ষে অত্যাচার খুব বেশি হচ্ছে। আমি এইটাই বলছি বারবার, বাংলাদেশে যখন সংখ্যালঘুদের ওপর অত্যাচার হচ্ছে, সেখানে পশ্চিমবঙ্গের তথা ভারতের, ঠিক আছে, যে সংখ্যালঘু প্রশ্নটি চলে আসছে বা আনার চেষ্টা হচ্ছে, এর মানে হচ্ছে তারা আদৌ বাংলাদেশের সংখ্যালঘু নিয়ে আলোচিত নয়। সেটা ওই উচিলায় সে এই কথাটা বলতে চায়, এটা মানে ওই অজুহাতে সে এই কথাগুলো বলতে চায়, ওটা নিয়ে সে কনসার্নই না। আসলে এই কথাগুলো বলতে চায়, এই কথাগুলো বলে নানা রকম সুযোগ পায়। তার জন্য তো রিপাবলিক টিভি আছে, তার জন্য তো রাত দিন 24 ঘন্টা চলছে তো প্রোগ্রাম, তাই না? তার জন্য আলাদা করে তো দরকার নেই। কিন্তু প্রশ্নটা হচ্ছে আমাদের এখানকার পলিটিক্যাল পার্টিগুলোর ভূমিকা কি দেখলে, ধরুন আমি সিপিএম, কংগ্রেস, এটা কি কেন্দ্রীয় সরকারে আছে? না, কিন্তু এদের তো ধরুন এরা তো বাঙালিদের নিয়ে দল, এদের কেন্দ্রীয় সরকারে আছে না, কেউ নেই। কেন্দ্রীয় সরকারে যে পার্টিগুলি নেই, সেই পার্টিগুলির এই জিনিসগুলি বাস্তবায়ন করার, বাস্তবায়ন আমি কোনো বাস্তবায়ন চান না সেটা বলিনি, বলছি বাস্তবায়ন করার ভূমিকা নেই, সে তো কেন্দ্রীয় সরকারের অপারগতা বা অপদার্থতা আপনি তুলে ধরছেন। এবার তো আমি বলছি এদের ভূমিকাটা আপনি কিভাবে তারা কি পার্লামেন্টে তুলেছে? কারা? এই দলগুলি। আমি সেটাই তো আপনাকে জিজ্ঞেস করছি। উত্তর হচ্ছে হ্যাঁ তুলেছে। হ্যাঁ, কিন্তু উত্তর হচ্ছে হ্যাঁ তুলেছে। একটা রাজনৈতিক দল, ধরুন কংগ্রেস, ধরুন তৃণমূল কংগ্রেস, আমি সিপিএম এর কথা জানি না, পার্লামেন্টে তুলেছে, স্টেটমেন্ট দেয়নি শুধু, ঠিক আছে? সেক্ষেত্রে তোমার পার্লামেন্টে তোলা, যেটা হচ্ছে আমাদের এই ভারতীয় সংবিধানে
জনমতের প্রতিনিধিত্বের সবচেয়ে বড় জায়গা, সেই জায়গায় তুলেছে। তারা তো সরকারে নেই, না সরকার নেই। এবার এর থেকে বেশি তো কিছু করতে পারে না। না ঠিকই, এর থেকে বেশি তো কিছু করতে পারে না। এর থেকে বেশি কি মন্ত্রীকে ঝাঁকিয়ে বলবে তুই কর, ঠিক আছে? সে মন্ত্রীকে এরকম ভাবে অ্যাড্রেস করে তারা বলেছে। ঠিক। আমি দেখলাম প্রিয়াঙ্কা গান্ধী স্টেটমেন্ট দিয়েছে, রাহুল গান্ধী অনেক ঠিক আছে, অভিষেক ব্যানার্জি গতকাল স্টেটমেন্ট দিয়েছে, ঠিক আছে। এবার কথাটা হচ্ছে যে কিন্তু এটা তো স্টেটমেন্ট দিচ্ছে, হ্যাঁ, যাদের স্টেটমেন্টের দরকার নেই, যারা অ্যাক্ট করতে পারে। আমরা অ্যাকশন চাই। আমরা এই যে এ কি বলেছে, কে কি বলেছে, আমাদের যদি মানে এই পশ্চিমবাংলায় আলোচনার স্তরটা এ কি বলেছে, কে কি বলেছে হয়ে যায়, এবং আসলে অ্যাকশনটি হচ্ছে না কেন, সেখানে অ্যাকশনটা করছে না কারা, কেন করছে না কারা, করাতে পারে, এদিকে যদি না হয়, তাহলে আমাদের কাছে আসলে পূর্ব বাংলার বাঙালি হিন্দুর যে নির্যাতন, সেটা একটা নিউজ আইটেম হয়ে যাবে। কিন্তু এটা আমাদের কাছে তো নিউজ আইটেম নয়, তারা তো আমাদের রক্তের রক্ত, একদম ঠিক আছে। তারা তো আমাদের টিআরপির উপাদান হতে পারে না, তারা দিল্লির কাছে বড়ে হতে পারে, তারা ভারতে যারা বাংলা ও বাঙালি বিরোধী তাদের কাছে বড়ে হতে পারে, আমাদের কাছে তারা বড়ে নয়, হতে পারে না। না, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে ইন্ডি জোট, যার যেটা যথেষ্ট একটা সাইজেবল অ্যামাউন্ট এখন আছে সংখ্যার দিক থেকে, আপনার কি মনে হয় না তারা যদি সংঘবদ্ধভাবে একটা চাপ তৈরি করেন কেন্দ্রীয় সরকারের ওপর, কিভাবে পার্লামেন্টে চাপ তৈরি করবে? পার্লামেন্টে তো বলবে, চাপ মানে তো বলবে, মানে বাস্তবতা গুলো বুঝুন। ইয়ে করতে শুরু করবে কি, রাস্তায় নামবে কোথায়? ডিএমকে দিল্লিতে রাস্তায় নামবে না, ডিএমকে কেন, কে নামবে? ইন্ডি জোট বলেছি, ডিএমকে যদি তামিলনাড়ুতে নামে, যদি ডিএমকে তামিলনাড়ুতে নামে, কেউ নামে, আমাদের এখানে অন্য রাজ্যে কিছু হচ্ছে এই নিয়ে সব লোকে নামে না, তো আমাদের হিন্দু, হ্যাঁ আমাদের হিন্দু, তুই মনে করো, কোনো জাতি মনে করে না, আমাদের এইখানেই, আমরা এখানে বললাম না টিভি চ্যানেল খুলে এখানেই আলোচনা দেখবে, অন্য জায়গায় দেখবে না, তাহলে কতগুলো বলে লাভটা কি? বাস্তবতা বোঝো, ভারতে বাঙালি একা, তার মানে বিরোধী কেন্দ্র কোনো দিকে, ভারতে বাঙালি একা। কি বললাম, নেহেরু থেকে মোদি এক সূত্রে বাঁধা বাঙালি বিদ্বেষের সূত্র অনেক বেশি প্রকার, কারণ নেহেরু অন্তত পশ্চিমবাংলার জমি কেটে দিয়ে দেয়নি, ঠিক আছে, পশ্চিমবাংলার জমি দুক্ষেপে, এক ক্ষেপে না, যে একবার দিয়ে খুশি হয়েছে তা আবার দিয়েছে, 160 একর নদিয়া থেকে কেটে দিয়েছে। যখন মানে ইউনিসে আসার পর থেকে তো ধারাবাহিকভাবে 3 মাস ধরে 100 দিন ধরে আরো করেছে মোদী সরকার, আরো সব নানা রকম কাজ করেছে। বাংলা ভাষার ভিত্তিতে তৈরি, আমরা বলছি তো যে বাংলাদেশ, সেখানে মোদী সরকার ঢাকা ইউনিভার্সিটিতে উর্দু প্রচারের জন্য টাকা দিয়েছে, উর্দু প্রচারের জন্য, মিনিস্টার অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স এর মাধ্যমে। ইয়েস, সেখানে উর্দুর প্রফেসর নিয়োগ হবে, তার মাইনে যোগাবে ভারত সরকার, মোদীর সরকার। এই তো মানে এটা শেষ প্রশ্ন করছি, কিভাবে দেখছেন মানে বাংলাদেশের হিন্দুদের ভবিষ্যৎটা আপনি কিভাবে দেখছেন? ভারতের ভূমিকাই বা কিভাবে দেখলেন? মানে কিছুই কি শুধু বিবৃতিতে শেষ হবে? দেখুন, আমরা দেখা দেখিতে নেই, আমরা ক্রমাগত চাপ সৃষ্টি করে যেতে চাই। এই যে তথ্যগুলো দেখলাম, যেটা বললাম, সেটা অনেকের কাছেই হয়তো নতুন মনে হবে, ঠিক আছে, এগুলো তো শুনিনি, এগুলো তো জানিনি, তখন তাহলে বলবো যে ভাই, তাহলে এখনো পর্যন্ত যেখান থেকে শুনেছো, যেখান থেকে জানতে তুমি অভ্যস্ত, এই জানা শোনার সোর্সগুলো বদলাও, প্রথম কথা। এই যে আমি যখন বললাম 10,000 একর জমি দিয়ে দিয়েছে মোদী সরকার, এই যে আমি যখন বললাম যে উর্দু প্রচারের জন্য মানে টাকা দিয়েছে বাংলাদেশকে মোদী সরকার, এই যে যখন বললাম যে শেখ হাসিনার পতনের পরে এই জামাতে ইসলামী সমর্থিত ইউনূস সরকারের সময় মোদী আর 160 একর জমি দিয়ে দিয়েছে মোদী সরকার, এগুলো যদি তোমার কাছে বলতে, আমি তোমার কথা বলছি না, আমি দর্শকদের কথা বলছি, তাদের কাছে যদি মানে মনে হয় যে নতুন খবর, তাহলে বুঝতে হবে যে এতদিন তুমি তোমার খবর পাবার দায়িত্ব যাদের কাছে ন্যস্ত করেছিলে, সে তোমার খবরগুলো দিচ্ছে না, এবং আমার কথাও বিশ্বাস করতে হবে না, বিশ্বাস করার দিয়ে কিন্তু কিছু হবে না। তোমার মানে হেডকোয়ার্টার যেটা আছে না এই দুটোর মধ্যে, হেডকোয়ার্টারটা কারোর কাছে কিন্তু বন্ধক রাখবে না, ঠিক আছে। ফলে আমি যেটা বললাম, গুগল করবে, বাংলাদেশের খবরের কাগজে হেডিং সব কি, এই ইউনূস সরকারকে যখন 160 একর জমি দিল, আবারও বৃদ্ধি পেল বাংলাদেশের আয়তন, ঠিক আছে। কই এটা নিয়ে তো বসে না সন্ধ্যেবেলা, কেন বাংলাদেশের আয়তন বৃদ্ধি পেলো, কেন পশ্চিমবঙ্গের আয়তন ছোট হয়ে গেল, এই নিয়ে তো আমি সন্ধ্যেবেলা বসতে দেখিনি। বাংলা পক্ষ সেই পশ্চিমবঙ্গ চায়, সেই যখন সন্ধ্যেবেলা এই নিয়ে আলোচনা হবে, কেন পশ্চিমবঙ্গের আয়তনটা কমিয়ে দিল মোদী সরকার এবং বাংলাদেশের আয়তন বাড়িয়ে দিল, কেন তারা পশ্চিমবঙ্গের শত্রু এবং বাংলাদেশের দালাল, খুব স্পষ্ট কথা। এবং
আরেকটা যেটা কথা খুব এই এই পরিপ্রেক্ষিতে বলতে ইচ্ছে করছে, সেটা আমি এখানে মানে এটার বিষয়টা লিখে নেবার বিষয় রয়েছে। সেটা হচ্ছে যে এবার মানে এই যে যখন আমি বলছি যে আর্মি ঢুকিয়ে দাও, বর্ডার ব্লকেড করে দাও, ঠিক আছে, তখন বলছে এসব তো কথার কথা বলা যায়, এসব হয় নাকি, ঠিক আছে, এগুলো তো বাগাড়ম্বর, ঠিক আছে, এটা হয় নাকি। আমি আপনাকে উদাহরণ দিয়ে দিয়ে বলছি কোথায় কোথায় ভারত সরকার এগুলো করেছে। যখন তামিলরা, এবং তারা মূলত হিন্দু, তারা যখন নিপীড়িত হচ্ছিল শ্রীলঙ্কায়, রাজীব গান্ধী কংগ্রেস সরকার তখন সে কিন্তু ইন্ডিয়ান পিস কিপিং ফোর্স পাঠিয়েছিল, ভারতীয় সেনার একটি অংশকে, ইন্ডিয়ান পিস কিপিং ফোর্স IPKF, ঠিক আছে, তারা কিন্তু পাঠিয়েছিল, ঠিক আছে। তাছাড়া তাকে প্রাণও দিতে হয়েছে, কিন্তু সেই 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 কারণেই সে হচ্ছে মানে শহীদ, ঠিক আছে। তার যখনই তার ইলেকশনে অবস্থা ঢিলে হয়ে যায়, প্রাণনাশের আশঙ্কা বলে টিভিতে আলোচনা বসাতে হয় না, তাকে সত্যিই যাকে শত্রু মনে করে তাকে উড়িয়েই দিয়েছে, সে হচ্ছে রাজীব গান্ধী, নট এইটা, ঠিক আছে, আমাকে মারতে আসছে, আমাকে মারতে আসছে, আমাকে মারতে আসছে, মানে কত 6-7 বার হয়ে গেছে এইসব, ঠিক আছে। যখন একটু ঢিলে আছে, যখন ধরো আদারে কিছু একটা ফাঁস হয়ে যাচ্ছে, ওরা আমাকে মারতে আসছে, আমার দিকে তাকাও, ওদিকে তাকাচ্ছিস কেন, এদিকে তাকা, ঠিক আছে। এটা একটা দিক। আমি চাই সকলে সুস্থ থাকুক, ঠিক আছে, কেউ কারু আমাদের ভারতের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কোনো প্রাণনাশের কোনো ষড়যন্ত্র, সেটাকে নস্যাৎ করতে হবে, কিন্তু এই পালে বাঘ পড়ার মতো এই জিনিসটিকে, এই যেহেতু ভারতের প্রধানমন্ত্রীর প্রতি আমাদের যে সুরক্ষার প্রতি আমাদের যে কমিটমেন্ট, এটাকে রাজনৈতিক ব্যবহার না করা ভালো, এক। দ্বিতীয় কথা, যে বর্ডার, এই যে বিহার রয়েছে এবং ইউপি রয়েছে, এর উত্তর অংশ যেটা, এটাকে তরাই অঞ্চল বলে। এখানে মূলত থাকে এদিকে বিহারের দিকে মৈথিলি ভাষী লোকজন, মৈথিলিরা, আর এদিকে থাকে ভোজপুরিয়ারা, ঠিক আছে, ওই যে লালিপপ লাগেলু যে ভাষার গান, ঠিক আছে। এইটা কিন্তু এই যে বর্ডার যেরকম এরকম ভাবে যখন আছে, এই বর্ডারটা কিন্তু এই বর্ডার ওপারেও এরা প্রচুর সংখ্যায় আছে। মানে নেপালের মধ্যে ভালো সংখ্যক এই তরাই অঞ্চলে, মাধেশ বলে ওরা, অর্থাৎ মধ্যদেশ, মাধেশ, সেখানে এই ভোজপুরিয়া আর এই মৈথিলিরা রয়েছে। যখন রাজতন্ত্রের পতন ঘটলো নেপালে, তখন তারা সংবিধানের স্ট্রাকচারটা কিন্তু বদলানো, প্রদেশ, ওদের নেপালের মধ্যে যে প্রদেশগুলো রয়েছে, ফেডারেল ইউনিটগুলো রয়েছে, সেগুলোকে পুনর্বিন্যাস করা, এইসব নিয়ে অনেক প্ল্যান হচ্ছিল। এই যে ভোজপুরিয়া মানে এবং মৈথিলিরা, মানে বেসিক্যালি হিন্দি ভাষী যারা ইউপি বিহারের, এই লোকগুলোর যেন স্বার্থ রক্ষিত হয়, ঠিক আছে, হিন্দু মুসলমান নির্বিশেষে। তার জন্য এই নরেন্দ্র মোদীর সরকার, তখন এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার হচ্ছে সুষমা স্বরাজ, নেপালের বর্ডার ব্লকেট করে দিল, একদম কোনো ট্রাক যাবে না, কয়েক সপ্তাহ চললো, তখন তারা নিরাপদে থাকে, যাতে নেপাল সরকার নেগোসিয়েশনে আসে যে নেপালের মধ্যে কি ঘটছে সেটা যেন দিল্লির ইচ্ছা অনুযায়ী হয়। এই তো উদাহরণ রয়েছে, এই সরকারের সময় উদাহরণ রয়েছে। কিন্তু এখানে আমরা বাঙালি, ওরাও বাঙালি, যে হিন্দু বাঙালিরা বাঙালি, ঠিক আছে। আর এখানে যারা এফেক্টেড ছিল তারা সকলে হিন্দু না, মুসলমানও আছে, কিন্তু তারা হিন্দুস্তানি, তারা ওদের লোক, নিজেদের লোক। ভাষাটাই আমাদের সাথে ওদের শত্রুতার মূল কারণ মনে হয় না। আমাদের এই মাটি, আমাদের এই বাংলার মাটি, পুঁজি, টেন্ডার সবকিছু লুট করতে চায় এবং আমাদের মানবেতর মনে করে, ঠিক আছে, আমাদের মনুষ্য প্রজাতির মধ্যে গণ্য করে না। ইতিহাস তো বলছে যে আমরা সবসময়ই তাদের চেয়ে অনেক উপরেই ছিলাম। তো তাই জন্য তোমাকে বাংলাদেশি বলে বোধহয়, তাই জন্য বোধহয় তোমার নারীদের এরকম ভাবে লোকাতুর চোখে পবন সিং সেটা নিয়ে গান মানে, ওটা আপনাদের প্রতিবাদে তো ওটা প্রথম কথা হচ্ছে যে এই একটু তারা কি চোখে দেখে এটা বোঝার চেষ্টা করো, এই বাস্তবতাটায় থাকো, ঠিক আছে। যখন আমি দেখলাম যে চিন্ময় প্রভু, যার মুক্তি আমরা দাবি করছি, গতকালই দেখেছি যে আমরা খুব স্পষ্টভাবে তা নিয়ে আমরা একদম ইসকন থাক না থাকি, ইসকন তাকে তাড়িয়ে দিয়েছে, ইসকন তাকে তাড়িয়ে দিয়েছে, ঠিক আছে। কিন্তু হিন্দু বাঙালি ইসকনের জন্য অপেক্ষা করে থাকবে না। বাংলাদেশে হিন্দু বাঙালি কি ইসকনের জন্য অপেক্ষা করে আছে যে ইসকন তাকে বলে দেবে এই হচ্ছে সে, এইটা করো সেইটা করো? এরকম না। একটা অত বড় সম্প্রদায়, হিন্দু বাঙালি যে সম্প্রদায়, ঠিক আছে, তারা তো কোন একটা সংস্থার জন্য অপেক্ষা করে থাকবে না, সেখান থেকে এবং লিডারশিপ তারা বানিয়ে নেবে, ঠিক আছে, বানিয়ে নিয়েছে। এবং সে আজকে জেলে আছে একটা মামলায়, রাষ্ট্রদ্রোহ মামলায়
তার কারণ হচ্ছে সে এই যে সংখ্যালঘুর উপর নিপীড়নের বিরুদ্ধে যে প্রতিবাদ, তার একটা কি বলবো প্রতিনিধিত্বকারী একখানা মুখ হয়ে উঠেছে, তাই জন্যই। তার তো কোনো কারণ নেই। এখন তার এগেনস্টে তুমি নানা রকম জিনিস, সেই মামলাটা গ্রেপ্তার করেছে, সেই মামলাটাও 1.5-2 মাসের পুরনো মামলা। এখন তুমি নানা রকম তুমি তার এগেনস্টে সে তাই শুনবো। আমার কথাটা হচ্ছে এখন শুনছি কেন? হ্যাঁ, সেটাই একদম এইটা যখন আমরা বলছি তখনই বুঝতে হবে যে রাষ্ট্রদ্রোহ মামলা বা এই ধরনের মামলা হচ্ছে কি কারোর মুখ বন্ধ করার জন্য। এটা হচ্ছে কোনো একটি প্রতিবাদীর মুখ বন্ধ করার জন্য একটি কাপুরুষ রাষ্ট্রের অস্ত্র। কিন্তু সেটা শুধু বাংলাদেশে না, সারা পৃথিবীতেই হয়, এই ভারতেও হয়, এই ভারতেও যখন কারোর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ বলা হয়, তার মানে হচ্ছে যে ও যেগুলো বলছে এগুলো তোমার ঠিক পছন্দ শুধু হচ্ছে না, ঠিক উত্তর দিতে পারছো না, মুখটা বন্ধই করে দাও। পছন্দ তো হচ্ছেই না, কিন্তু উত্তরও দিতে পারছি না জুৎসই, মানে একটা এই পায়ের তলায় একটা কাটা মতো হয়ে গেছে, উপরে নাও, ঠিক আছে, ওরকম লাগছে। কিন্তু এবং আমি যেটা বলতে চাইছিলাম সেই প্রসঙ্গে, এই যে উঠছিল যখন তার প্রিজন ভ্যানটা যখন এলো, চারিদিকে হিন্দু বাঙালিরা তাকে ঘিরে জয় শ্রীরাম এবং স্লোগান হচ্ছিল। আমার দেখে দুটো জিনিস মনে হলো, একই সঙ্গে দেখে খুশি হলাম এবং একই সঙ্গে দেখে অনুকম্পা হলো। খুশি হলাম কি দেখে, যে দেখো যে ওখানে কিন্তু সংখ্যালঘুরা তাকে একা ছেড়ে দেয়নি, সংঘবদ্ধ হয়ে আছে, ঠিক আছে, তাকে ঘিরে আবেগটা বুঝতে পারছি। আর অনুকম্পা হল এটা দেখে যে এই স্লোগানটা তারা শিখেছে যাদের থেকে, তারা এদেরকে বর্ডার দিয়ে ঢুকতে দিতে চায় না, তারা বাংলাদেশকে পশ্চিমবঙ্গের জমি কেটে দিয়ে দিচ্ছে। বরং এগুলো কারা চায় যে বর্ডার তাদেরকে ঢুকতে দেওয়া হোক, ওখানকার নিপীড়িত হিন্দু বাঙালি, এই জয় মা কালী বলা লোকেরা, তারা ঢুকতে দিতে চায়। ফলে তাদের বুঝতে হবে যে পূর্ববঙ্গ ইউপি না, এই বাস্তবতাটা বুঝতে হবে। উনি একজন আপাতমস্তক বৈষ্ণব, মানে গৌড়ীয় ধারার, তো হরে রাম হরে কৃষ্ণ এটাই তো চিরকালের মহামন্ত্র, ঠিক আছে। এবং সবচেয়ে বড় কথা, সেটা হরে রাম হরে কৃষ্ণ হোক, জয় শ্রীরাম হোক, ঠিক আছে, বা আল্লাহু আকবর হোক, যখন প্রতিরোধের লড়াই, প্রতিবাদের লড়াই, ঠিক আছে, তখন এই যে কোনো ধর্মভিত্তিক স্লোগান, এটা আসলে তোমার বন্ধুত্বের বলয় ছোট করে দেয়, এটাকে একটা করে দেয়। এই স্লোগানগুলো যেরকম আমাদের ভারতে প্রতিরোধের স্লোগান হচ্ছে জয় বাংলা, ঠিক আছে, ভারতে বাঙালি যখন বাঙালি হিসেবে আক্রান্ত হচ্ছে, প্রতিরোধ স্লোগান জয় বাংলা, ঠিক আছে। কাজী নজরুল ইসলামের কবিতা থেকে নেওয়া, পূর্ণ অভিনন্দন কবিতা থেকে নেওয়া যে স্লোগান আমাদের মাটির নাম, আমাদের ভাষার নাম, ঠিক আছে। ফলে আমি সবসময় চাই যে বাংলাদেশেও সংখ্যালঘু নিপীড়নের পক্ষে যারা সংখ্যাগুরু, তাদের সকলে তো নিপীড়ন করছে না। ফলে সেখানে যে শুভবুদ্ধি সম্পন্ন প্রগতিশীল ধর্মনিরপেক্ষ যে অংশটি, তাদের সঙ্গে সম্মিলিত লড়াই আসলে দীর্ঘমেয়াদী সমাধান। আবার একই সঙ্গে এদিক থেকে চাপ দেওয়ার সমাধানটাও যেটা আমার হাতে রয়েছে, ওটা তো ওদের ভেতরের ব্যাপার, তারা কি করবে না করবে। আরেকটা কথা এই ক্ষেত্রে বলতে চাই, যারা পশ্চিমবঙ্গে সংখ্যালঘুদের, বাঙালি যারা তাদের ঘৃণা করে, তারা কিন্তু আসলে পূর্ববঙ্গের সংখ্যালঘু হিন্দু বাঙালির সমব্যথী না, তারা ব্যথার ব্যবসায়ী, দিল্লির দালাল। কারণ তারা দেখবেন সব বলবে, অমিত শাহকে বলবে না বর্ডার খোল নয়তো চেয়ার ছাড়, এই কথাটা বলবে না। হিন্দুদের ঢুকতে দে, মুসলমানদের ঢুকতে দিতে হবে না, তুই হিন্দুদের ঢুকতে দে। আমরাও বলছি না মুসলমানদের ঢুকতে দেওয়া হবে, কারণ যে মুসলমান প্রধান রাষ্ট্র, তো মুসলমানরা নিপীড়িত হতে পারে না ধর্মের কারণে। হিন্দু প্রধান ভারতীয় যুক্তরাষ্ট্র, তো হিন্দুরা ধর্মের কারণে নিপীড়িত হবে, এটা অ্যাবসার্ড কথা। সারা বিশ্বে কেউ শুনলে, ঠিক আছে, আমেরিকায় খ্রিস্টানরা ধর্মের কারণে নিপীড়িত হচ্ছে, এগুলো অ্যাবসার্ড কথা, ঠিক আছে। সেই বলাটা, এইটা বলা সৎসাহস থাকবে না। অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। এবং চাই যে ভালো হোক, আমরা স্বাভাবিক সুস্থ জীবন চাই বিশ্বের সকল বাঙালির জন্য, বিশেষ করে নিপীড়িত বাঙালির ওপর নিপীড়ন বন্ধ হোক।